খুব সহজ পদ্ধতিতে বাড়িতে চটজলদি কিভাবে মাটন বিরিয়ানি বানিয়ে নেবেন সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি ফারসিনা। আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের আমার নতুন রেসিপি শুরু করছি। আপনারা কে কে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেয়েছেন, মাটন বিরিয়ানি বানিয়েছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কে মাটন বিরিয়ানি খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের আজকের রেসিপি খুব ভালো লাগবে। তো আজ আমি বিরিয়ানির জন্য যে চালটা ব্যবহার করছি সেটা হচ্ছে কোহিনুরের বাসমতি রাইস রয়্যাল পোলাও। আপনারা কি এই চালটা বাড়িতে ব্যবহার করেছেন? যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ আমি 500 গ্রাম চালের বিরিয়ানি বানাবো, সেই জন্য আমি চালটা মাপ করে নিয়ে নিচ্ছি। চালটা আমি মাপ করে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওই 20 থেকে 30 মিনিট মতো চালটা আমি ভিজিয়ে রেখে দেবো, তাহলে চালগুলো একটু বেশ বড় বড় হবে আর ভাতটাও খুব ভালো হবে। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে। তো আমি ওই 20 থেকে 30 মিনিট মতো চালটা ভিজিয়ে রেখে দেবো। আপনারা কি কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো চাল তো আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে দিলাম, আর এখানে মাটনটাও আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নেব। মাটনটা আজকে অনেকটাই ফ্রেশ ছিল। তো এরপর আমি মাটনটা খুব ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে মাটনটা থেকে পানি ঝরিয়ে নেব। মাটনটা 2-3 বার পানি পাল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাটনটা ধুয়ে নেবার পর আমি পানি ঝরিয়ে নেব। আপনারাও অবশ্যই মাটন ধোয়ার পর অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, তারপর মাটনটা রান্না করবেন কিংবা মাটনটা ম্যারিনেট করবেন। আর পানি না ঝরিয়ে কখনোই মাটন আপনারা রান্না করবেন না। তো মাটন তো আমি খুব ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। মাটনটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর মাটনটা আমি পানি ঝরতে দেব। যতক্ষণ মাটনটা থেকে পানি ঝরছে তারই মাঝখানে আমি আলু পেঁয়াজ খুব ভালোভাবে কেটে নেব। যেহেতু আমার আদা রসুন পেস্ট করাই আছে সেজন্য আদা রসুনটা আমাকে কাটতে হচ্ছে না। আলু পেঁয়াজটাই আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে একদম রেডি করে নেব। বিরিয়ানি মানেই তো আলু পেঁয়াজই লাগবে, আর কিছু লাগবে না। তো আদা রসুন আমার আগে থাকতেই পেস্ট করা আছে, তো আদা রসুন আর আমার পেস্ট করার দরকার পড়ছে না। আমি শুধু আলু পেঁয়াজটা ভালোভাবে কেটে রেডি করে নেব। আপনারা কারা কারা বিরিয়ানির আলু খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিরিয়ানির আলুটাই মনে হয় যেন সবথেকে বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ছিলে তারপরে আমি আলুগুলো কেটে নেব।
আলু আমার ছেলা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলোও ছিলে নেব। পেঁয়াজ একটু বেশি লাগবে কারণ মাটনটা রান্না করতেও পেঁয়াজ লাগবে আর বেরেস্তার জন্য পেঁয়াজ লাগবে। তো পেঁয়াজটাও আমি ভালো করে আগে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে পেঁয়াজটা কাটবো। এইভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজ কাটার সময় চোখও জ্বলে না আর পেঁয়াজ কাটতেও কোনো অসুবিধা হয় না। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আমি এখানে পেঁয়াজ ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নেব। যেহেতু পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য করব সেজন্য পেঁয়াজটা একদম সরু সরু করে কাটতে হবে, তাহলে পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালো হবে। তো আমি একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো পেঁয়াজ আমার প্রায় কাটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা সাইডে রেখে বিরিয়ানির চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টে পাল্টে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দিয়ে আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দেব। ভাতটা হতে একটু টাইম লাগবে, সেজন্য আমি ভাতটা বসিয়ে তারপর আমি মাটনটা রান্না করব। এদিকে তো আলু পেঁয়াজ আমি সব কিছু রেডি করে নিয়েছি। এরপর একদিকে আমি ভাত বসিয়ে দেব আর একদিকে মাটনটা রান্না করব। তাহলে ভাতও হয়ে যাবে আর একদিকে মাটন রান্নাও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো জিনিস রান্নার আগে আপনারা যদি গুছিয়ে নিয়ে রান্নাটা করেন দেখবেন রান্নাটা করতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায়। তো আমি চালটা ধুয়ে নিচ্ছি। চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি ভাত বসিয়ে দেব আর এদিকে আলুও খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ভাতের পানি ফুটে এসেছে, আমি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, গোল, দারচিনি, তেজপাতা সব গরম মশলা আমি দিয়ে দিলাম। যাতে বিরিয়ানির ভাতটা একদম ঝরঝরে হয় সেজন্য আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, যাতে ভাতগুলো একদম ঝরঝরে হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। ভাত ফুটে গেছে, এরপর আমি ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 3 চামচ মতো লবণ দিলাম। তো আপনারা যে যতটা পরিমাণে বিরিয়ানি করবেন সেই অনুপাতে লবণটা দিয়ে নেবেন। তো আমি এখানে 3 চামচ মতো লবণ দিয়ে দিলাম। ভাত তো এখানে ফুটছে। বিরিয়ানির ভাত হতে খুব একটা বেশি টাইম লাগে না, কিছুক্ষণ ফুটলেই বিরিয়ানির ভাত একদম রেডি হয়ে যায়।
যেহেতু এখানে 60-70% মতো সিদ্ধ করা হয় চালটা, আর সেজন্য খুব একটা টাইম লাগে না। তো আমার ভাত একদম রেডি হয়ে এসেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন যে ভাত একদম হয়ে এসেছে। এরপর এদিকে আমি একটা কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি আগেই প্রথমে বেরেস্তাটা করে তুলে নেব, তারপর আমি আলুগুলো ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে। পেঁয়াজটা আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে। বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি বেরেস্তাটা তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন এইভাবেই একটা কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো একটু বেশি করেই সাদা তেল দিয়ে দেবেন। ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তারপর আলুটাও ভেজে নেওয়া হবে। তারপর ওই তেলের মধ্যেই আপনারা চিকেন হোক মাটন হোক যেটারই বিরিয়ানি বানান না কেন ওটাই আপনারা ওর মধ্যে রান্না করে নিতে পারবেন। তো একটার কড়াইয়ের মধ্যেই সব কিছুই একসঙ্গে হয়ে যাবে। তো আমি বেরেস্তাটা তো প্লেটে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটার মধ্যে আমি সামান্য একটু জাফরান আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো আলুটা আমি যেহেতু সিদ্ধ করিনি সেজন্য হালকা করে চাপা দিয়ে আলুটা ভেজে নেব, তাহলে আলুটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি আলু সিদ্ধ করে নেন তাহলে হাই ফ্লেমে আলুটা ভেজে নিতে পারেন। আমি যেহেতু এখানে আলুটা সিদ্ধ করিনি সেজন্য আমি একদম লো ফ্লেমে চাপা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একদম লাল করে ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি আলুটা তুলে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন, আর আলু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো। আলুটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। অনেকে বিরিয়ানিতে হালকা করে আলু ভেজে নিয়ে দেয়, তো সেটাও আপনারা করতে পারেন, কিন্তু আমরা এরকম আলু ভাজা খেতেই বিরিয়ানিতে বেশি পছন্দ করি। এরপর আমি মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো মাটনটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো টক দই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, তারপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানির মশলা। সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব নর্মাল টেম্পারেচারে। আপনাদের কাছে যদি টাইম থাকে তো আপনারা 1 ঘন্টা রাখতে পারেন, আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তো আপনারা 20-30 মিনিট মতো রেখে দিতে পারেন। তো অবশ্যই আপনারা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন, সেটা 20 মিনিট হোক কিংবা 30 মিনিট হোক। আর আপনাদের হাতে যদি টাইম থাকে তো আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তাতে খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যায় আর মাটনটা খেতেও খুব বেশি ভালো হয়। তো আমি এখানে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আপনারা কারা কারা বিরিয়ানি বানানোর আগে এরকম মাটন ম্যারিনেট করে রেখে দেন দিয়ে তারপরে মাটন রান্না করেন, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
খুব ভালোভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিলাম। এরপর আমি এটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ফ্রিজে 8 ঘন্টা মতো রেখে দেব। এরপর আমি মাটন রান্নার জন্য তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, গোল, দারচিনি, তেজপাতা। গরম মশলাটা একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে যে মাটন আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা যদি গ্যাসের ফ্লেমটা লো করে রাখেন তাহলে মাটন থেকে জল বেরিয়ে আসবে আর মাটনটা খুব ভালোভাবে কষাও যাবে না গো। সেজন্য মাটনটা দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে রাখবেন, দিয়ে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমিও গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাটন থেকে তেল বেরিয়ে আসছে।
মাটনটা আমি হাই ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ মাটন থেকে তেল আলাদা হয়ে এসেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে দিয়ে মাটনটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, আবার চাপাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মশলা নিচে না লেগে যায়। এভাবে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মাটনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাটনটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিলাম, আপনারা দেখে বুঝতেই পারলেন। এরপর মাটনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই আপনারা ফুটন্ত পানি দেবেন, এর মধ্যে একদম ঠান্ডা পানি দেবেন না, তাহলে কিন্তু মাটনের টেস্টটা অনেকটা কমে যাবে। তো পানি বেশ ফুটে এসেছে, আমি ভালোভাবে সব কিছু আরও একবার মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এটা চাপা দিয়ে রাখবো যাতে মাটন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা কুকারেও বানিয়ে নিতে পারেন, সেখানেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার কড়াইয়ের মধ্যে দিয়েও গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নিলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন মাটনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার, দেখেই বোঝা যাচ্ছে। আর মাটন থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে একটা মাটন নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারলেন মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাটনটা থেকে খুব ভালো তেল ছেড়ে দিয়েছে। মাটন কষা আমার একদম প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে মাটন। মাটনটা এইভাবে কষা করেও আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, তাহলেও কিন্তু দারুণ লাগবে। আমি যেহেতু আজকে বিরিয়ানি বানাচ্ছি, সেজন্য আমি এটা দিয়ে বিরিয়ানি বানাবো। তো আপনারা এরকমভাবে মাটনটা রান্না করলে আপনারা দুরকমভাবেই এটাকে পরিবেশন করতে পারেন। এটা দিয়ে বিরিয়ানিও বানিয়ে নিতে পারেন, আবার লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো একটা রেসিপিতে দুটো দিয়েই কাজ চালানো যাবে। তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো মাটন কষা তো আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য একটা বড় পাত্র নিয়ে নেব। তো মাটন তো একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর আমি একটা বড় সাইজের ডেচকি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেব। তো প্রথমেই আমি পাত্রটার চারি সাইডে ঘি ব্রাশ করে দিচ্ছি। হাতের মধ্যে একটু ঘি নিয়ে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, সেজন্য ঘিও জমে যাচ্ছে। তো আমি হাতে সামান্য ঘি নিয়ে পাত্রের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাতটা আমি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমে মাটন দিয়ে তারপর ওপরে আপনারা আলু, ভাত এসবও দিতে পারেন। যেহেতু আমি খুব অল্প চালের বিরিয়ানি করছি, সেজন্য আমি আগে মাটনটা দিচ্ছি না।
মানে একদম নিচে মাটনটা দিচ্ছি না, আগে ভাত দিচ্ছি, তারপর মাটন আলু এইভাবে দিয়ে আমি লেয়ারে লেয়ারে বানাচ্ছি। যদি আপনারা অনেকটা পরিমাণে বিরিয়ানি করেন তাহলে ওইভাবেও করবেন, খেতে খুবই ভালো হবে। তো এরপর আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি বিরিয়ানির মশলার রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বিরিয়ানির মশলার রেসিপিটাও দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাও চারিদিকে খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব মাটন। এই লেয়ারে আপনারা সামান্য ঘি, চিনি এসবও দিতে পারেন, আমি আর দিচ্ছি না, একবারে শেষে ওগুলো সব আমি দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন, সেখানেও খুব ভালো হবে। এরপর আমি মাটনটা খুব ভালোভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। আপনারা কখনই এক কাছে কোনো কিছু দিয়ে দেবেন না, যে কোনো জিনিসই আলু কিংবা মাটন, পেঁয়াজ বেরেস্তা সব কিছুই চারিদিকে ছড়িয়ে দেবেন, তাহলে বিরিয়ানিটা যখন কাটবেন তাহলে সব কিছুই সব দিকে খুব ভালোভাবে থাকবে। এরপর আমি ওপর থেকে সামান্য একটু গ্রেভিও দিয়ে দেব। সব গ্রেভিটা আমি এখানে দেবো না, কিছুটা গ্রেভি আমি এখানে দিচ্ছি, আর বাকি কিছুটা গ্রেভি আমি একদম ওপরে দিয়ে দেবো। মাটন তো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব ভাত, আরও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু বিরিয়ানিটা একদম অল্প, সেজন্য আমার একটা লেয়ারই সব কমপ্লিট হয়ে গেছে। তো ওপর থেকে যেটুকু ভাত আছে সবটাই আমি দিয়ে দেবো। তো সব ভাতটাই আমি চারিদিকে ছড়িয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা বিরিয়ানির মশলাও চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাও আমি উপর থেকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব বাকি যে গ্রেভিটা ছিল মাটনের, সেটাও আমি ওপর থেকে খুব ভালোভাবে চারো সাইডে দিয়ে দেব। আপনারা কারা কারা বাড়িতে এভাবে বিরিয়ানি বানিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো ওপর থেকে তো আমি গ্রেভিটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব সামান্য গাওয়া ঘি আমি বেশি দিচ্ছি না, যেহেতু আমি এটা ঘরোয়াভাবে বানাচ্ছি, সেজন্য আমি খুব অল্প পরিমাণেই দিয়ে দিলাম গাওয়া ঘিটা আমি চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেওড়া পানি, তার সঙ্গে সামান্য দুধ আর কিছুটা জাফরং। তো আপনারা চাইলে এখানে মিঠা আতর কিংবা গোলাপ পানি এসবও দিতে পারেন, যেহেতু আমার কাছে এগুলো কিছু ছিল না, তো আমি কেওড়া পানি আর সামান্য একটু দুধ আর তার সঙ্গে একটু জাফরান গুলে খুব ভালোভাবে ওপর থেকে দিয়ে দিলাম। আপনাদের কাছে কেশর থাকলে কেশরটাও আপনারা দুধে ভিজিয়ে রেখে ওপর থেকে দিতে পারেন, সেখানেও কিন্তু খুব ভালো হবে বিরিয়ানি। তো সব কিছুই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে আপনারা মিডিলেও একবার দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমি একদম ওপরে দিয়ে দিলাম সামান্য চিনি। এরপর আমি এর ঢাকনাটা লাগিয়ে দমে রেখে দেবো। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এরপর গ্যাসের ওপর একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিরিয়ানিটা আমি আধ ঘন্টা মতো দমে দেব, যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে বেশ একটা ভাপ বেরিয়ে আসছে।
ততক্ষণ পর্যন্ত আমি এটা দমে দেব। তো আধ ঘন্টা মতো লাগলেই খুব ভালোভাবে ভাপ চলে আসে। তো আমি আধ ঘন্টায় বিরিয়ানিটা দমে দেব। তারই মাঝখানে আমি এখানে স্যালাড, রায়তা এসবগুলো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে একদম রেডি করে নেব। তো আপনারা কারা কারা বিরিয়ানির সঙ্গে রায়তা কিংবা স্যালাড খেতে পছন্দ করেন, কে কোনটা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, রায়তা নাকি স্যালাড। তো আমার বাড়িতে তো দুটোই বানাতে হয়, যেহেতু আমরা রায়তা খেতে পছন্দ করি আর আমার ছেলে শুধুমাত্র শসা খেতেই পছন্দ করে। তো তার জন্য দুটোই বানাতে হয়। তো আমি সেটাই এখন খুব ভালোভাবে বানিয়ে নেব। প্রথমেই আগে শসাগুলো কেটে নিচ্ছি। শসা, পেঁয়াজ খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে তারপর আমি স্যালাড আর রায়তাটা বানিয়ে নেব। আমি শসা, পেঁয়াজ, ধনেপাতাও নিয়েছি, আমি কাঁচা লঙ্কা, পাতিলেবু সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। এরপর আমি রায়তাটা প্রথমে বানিয়ে নেব, তারপর আমি স্যালাডটা বানিয়ে নেব। তো আপনারা বাড়িতে যখন বিরিয়ানি বানিয়ে থাকেন আপনারা কিসের সঙ্গে পরিবেশন করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা বিরিয়ানির সঙ্গে ডিম সিদ্ধও নিতে পারেন, সেখানেও খুব ভালো লাগে খেতে। আমি রায়তার জন্য পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি যার মধ্যে আমি রায়তাটা বানাবো। তো তার মধ্যেই সব কিছু নিয়ে নিচ্ছি আমি এক এক করে। আপনারা কারা কারা রায়তা খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা তো খেতে খুব পছন্দ করি। আমরা তো বিরিয়ানির সঙ্গে তো খেয়ে থাকি, তারপর আমরা এমনি ডেলিও রায়তা বানিয়ে খাই, আমাদের খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দেবো আমি ভাজা জিরে, মানে যেটা আমি বাড়িতেই ভেজে একদম গুঁড়িয়ে রাখি ভাজা জিরে। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আপনারা কালারের জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের রায়তা। রায়তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে কীরকমভাবে রায়তা বানিয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো দইটা আমার একটু কম মনে হচ্ছিল, তো আমি আরও কিছুটা দিয়ে দিলাম। যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে রায়তা। রায়তাটা রেডি হয়ে গেছে, ওটা আমি সাইডে রেখে দিয়ে স্যালাডের জন্য শসাটা কেটে নিচ্ছি। আমি এখানে কিছুই দেব না, যেহেতু আমার ছেলে খাবে, শুধু ওপর থেকে সামান্য একটু বিট লবণ আর পাতিলেবুর রস দিয়ে দেব। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, তাহলেই আমার রেডি হয়ে গেল স্যালাড। যেহেতু এটা আমার ছেলের জন্য বানাচ্ছি, তো সেই জন্য এখানে কিছুই দিলাম না। আমাদের জন্য বানালে পেঁয়াজ, গাজর টাজর সব কিছুই দেওয়া হয়। তো আমার স্যালাড রায়তা দুটোই রেডি হয়ে গেল। এরপর আমি দেখব বিরিয়ানিটা আমার কত দূর হলো, মানে উপরে ভাপ উঠে এসেছে নাকি। যতক্ষণ না বিরিয়ানির ওপর থেকে ভাপ উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা বিরিয়ানিটা দমে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেকটাই টেস্টফুল হয়। তো এরপর আমি বিরিয়ানিটা দেখে নেব। বিরিয়ানিটা খুব ভালোভাবে ভাপ উঠে গিয়েছিল, সেজন্য আমি বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি। এরপর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা থেকে ভাপ ওপরে উঠে এসেছে। এরপর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিরিয়ানি পরিবেশনের জন্য একদম রেডি। এরপর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে মাটনটা কতটা সফট হয়েছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরিয়ানির মাটনটা কতটা সফট হয়েছিল। আলুটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এতটাই গরম ছিল যে আমি দেখাতে পারলাম না। আলুটাও দারুণ সুন্দর সেদ্ধ হয়েছিল ভিতর থেকে। আলু ও মাটন খুব ভালো সিদ্ধ হয়েছিল। বিরিয়ানির আলুই হোক কিংবা মাটনই হোক, খুব ভালো সিদ্ধ না হলে বিরিয়ানি খেতেও খুব ভালো লাগে না। তাই আজকের বিরিয়ানিটা ছিল একদম পারফেক্ট। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।